গ্রামটির নাম রসিকপুর। গ্রামটি বেশ বড়। আশেপাশের অন্য সব গ্রামের তুলনায় এই গ্রামে অনেক বেশি লোক সংখ্যা, তবে ঘন বসতি নয়। গ্রামের মধ্যে অনেক বড় বড় পুকুর আছে, আর ছোট ছোট ডোবাও অনেক আছে। বেশ বড় বড় বাঁশঝাড়, আমবাগান, আর পুকুরগুলোর ধারে কলা বাগানও আছে। তাছাড়া শাকসবজি ক্ষেতও অনেক আছে। গ্রামের দক্ষিণ দিক দিয়ে একটা মাঝারি গোছের নদীও আছে। সাধারণ মানুষ একে মুড়িগঙ্গা বলে। এই নদীতে সারা বছরই জল থাকে, তবে বর্ষায় জল খুব বেড়ে ওঠে। এই নদীর ওপর দিয়ে মালপত্র বোঝাই নৌকাও যাতায়াত করে। এই সব নৌকা বোঝাই করেই মালপত্র কাছাকাছি ছোটোখাটো শহরে চালান যায়। গ্রামে পূর্ব পাড়াতে দুটো প্রাইমারি স্কুল আছে, আর একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে, আর একটা ছোটোখাটো পোস্ট অফিস ও একটি রেজিস্ট্রি অফিস আছে। পূর্ব পাড়ার সেই ছোট পোস্ট অফিসে আমি বদলি হয়ে এলাম প্রায় 8-10 মাইল দূরের একটা ছোট শহরে পোস্ট অফিস থেকে। আমিও গ্রামেরই ছেলে, সুতরাং গ্রাম সম্বন্ধে আমার ভালোই অভিজ্ঞতা আছে। সরু কাঁচা রাস্তার ধারে পাশাপাশি দুটো মাটির ঘর। ঘর দুটো পেছন দিকেও আছে বারান্দা। এই বারান্দার একপাশে ছোট একটা রান্নাঘর। সব ঘরগুলোই খড়ের ছাউনি দেয়া। একটু উঠোনও আছে, তবে উঠোনটা পেছন দিকেই। উঠোনেরই একপাশে একটা পাতকুয়ো, আর তারপরে দুটো ঘর। এই সব নিয়েই বাড়িটা সম্পূর্ণ হয়েছে। ঘর দুটির একটিতে পোস্ট অফিস, আর পাশের ঘরটিতে পোস্টমাস্টার থাকার ব্যবস্থা। আমি যেদিন এলাম সেদিন ছিল ছুটির দিন। আমার সঙ্গে ছিল একটা ক্যাম্প খাট, সামান্য বিছানা, একটা কম্বল। এছাড়া থালা, ঘটি, বাটি, স্টোভ, রান্নার অন্যান্য সব সরঞ্জাম এবং আরও কিছু দরকারি জিনিস নিয়ে যেসব আমার শহরের পোস্ট অফিসের কোয়ার্টারে ছিল সবই সঙ্গে নিয়ে এসেছি। আমি এর আগে একটা ছুটিতেও এখানে এসেছিলাম। সেই সময় আমার থাকার জায়গা, তার পরিবেশ দেখে গেছি। তাছাড়া দুবেলা রান্না করা, বাসন মাজা, ঘরদোর উঠোন পরিষ্কার করা, এই সব কাজের জন্য তো একটা লোক দরকার। তাই আগে থেকেই বলে না রাখলে সময় মতো লোক পাবো কী করে? এই জন্যই আমি আগের ছুটির দিনে এখানে এসেছিলাম। সেদিন আমি এখানে প্রায় 3-4 ঘন্টা ছিলাম। সেই সময় 3-4 জন গ্রামবাসীর সঙ্গে আমার বেশ আলাপ পরিচয় হয়েছিল। আমার কী দরকার সেটা তারা জেনে বললেন, সেই জন্য চিন্তা করবেন না মাস্টারবাবু, আপনার কাজ করার জন্য আমরা একটা মেয়ে ঠিক করে রাখবো। তাকে দুবেলা খেতে দেবেন আর সামান্য কিছু দেবেন। আমি রাজি হয়ে বললাম, ঠিক আছে, আপনারা সেই মেয়েটির সঙ্গে কথা বলে যা দিতে বলবেন তাই দেবো। এইসব আলোচনার সঙ্গে আমার পোস্ট অফিসে কিছু কথাও জেনেছিলাম। এই পোস্ট অফিসের বাড়িটা ছিল অনাথ বন্ধু মুখার্জি নামে এক ভদ্রলোকের। তার তিনকুলে কেউ ছিল না। তিনি একাই বাড়িটাতে বাস করতেন। বিয়ে করেছিলেন বটে, কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই তার স্ত্রী মারা যায়। ছেলেপুলে কিছুই হয়নি। অগত্যা অনাথবাবু গ্রামেরই একটা গরিব ছেলেকে খেতে পড়তে দিয়ে নিজের কাছে রাখেন। এইভাবেই অনাথবাবুর দিন কাটছিল। কিন্তু অনাথবাবু বেশি দিন বাঁচলেন না। প্রায় বছর 3 হলো তিনি মারা গেছেন। বাড়িটা তার বেওয়ারিশ হয়েই পড়েছিল। সেই সময় পোস্ট অফিসটা ছিল এই গ্রামেরই দক্ষিণ পাড়ায়, অন্য একজনের বাড়ির একটা ঘরে। সেখানে অফিসের জন্য মাত্র একখানা ঘরই ছিল। পোস্টমাস্টারদের থাকার জন্য অন্য কোনো বাড়ি ভাড়া নিয়ে থাকতে হতো। অনাথবাবু মারা যাওয়ার পর সেই বাড়িতে ডাকঘর করা হলো। তার ফলে অনেক সুবিধা হলো। অফিস আর পোস্টমাস্টারদের থাকার কোয়ার্টার একসঙ্গেই হয়ে গেল। আমার আগে যিনি পোস্টমাস্টার ছিলেন, যার বদলে আমি এলাম, তার বাড়ি ছিল প্রায় 2 মাইলের কাছাকাছি পাশের একটা গ্রামে। তিনি প্রতিদিন সাইকেলে নিয়ে যাতায়াত করতেন। অতএব তার এই কোয়ার্টারে থাকার দরকার হতো না। একমাত্র আমিই প্রথম ঘরখানায় বাস করার জন্য উঠলাম। কাজের জন্য একটা 13-14 বছরের মেয়ে পাওয়া গেল। মেয়েটার বয়স অল্প হলে কী হবে, সাংসারিক সব কাজে মেয়েটি বেশ পটু। রান্নাও বেশ ভালোই করে। মেয়েটি রান্নাবান্নার কাজ শেষ করে নিজের খাবার নিয়ে সন্ধ্যার পরেই চলে যায়। সেদিন সে চলে গেল। আমারও সারাটা দিন বেশ খাটাখাটুনি হলো। অফিস ঘরটাকেও নিজের মতো গুছিয়ে নিতে হলো। শোবার ঘরটাতেও ক্যাম্প খাট, বিছানা পেতে ঠিকঠাক করতে হলো। রান্নাঘরে জিনিসপত্রও গোছাতে হলো। অফিস ঘরে একটা ছোট অতিরিক্ত টেবিল ছিল, সেটাকে আমার শোয়ার ঘরে এনে রাখলাম। টাইম টেবিল ঘড়িটা টেবিলে রাখলাম। ফসফরাস দেওয়া থাকার ফলে কাঁটাগুলো রাতের অন্ধকারে বেশ জলজল করে জ্বলে। আমি রাত 10টার আগেই বিছানায় যাই না, কিন্তু আজ খাটাখাটনিতে শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। আমি বাইরের দাওয়ায় বসে দুজন ভদ্রলোকের সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করে রাত প্রায় 9টা নাগাদ খেয়ে শুয়ে পড়লাম। প্রায় আমার মাঝরাতে একবার ঘুম ভাঙে। কদাচিৎ কখনো আমার এক ঘুমে সকাল হয়। রাতে যখনই আমার ঘুম ভাঙে তখন ভর্তি 1 গ্লাস জল না খেয়ে আমি থাকতে পারি না। সেই জন্যই শোয়ার সময় হাতের কাছে 1 গ্লাস জল ঢাকা দিয়ে শুয়ে রাখি। নিজে বাড়িতে গ্লাসেই জল রাখতাম, কিন্তু চাকরির খাতিরে যতদিন বাইরে বাইরে ঘুরছি সঙ্গে আর গ্লাস রাখি না। একটা ঘটির সঙ্গে, সেই ঘটিতেই জল দেওয়া হয়, আবার রান্নার কাজেও ব্যবহার করা হয়। অফিস ঘর থেকে যে ছোট টেবিলটা এনে শোয়ার ঘরে রেখেছিলাম সেটা ঠিক আমার মাথার কাছেই ছিল। সেই টেবিলটার ওপর জলে ঘড়িটা রেখেছিলাম। সঙ্গে কয়েকটা বই এনেছিলাম পড়বার জন্য। তারই একটা বই ঘড়িটায় ঢাকা দিয়ে রেখেছিলাম। এইভাবে সব সাজিয়ে ঘুমিয়ে পড়েছি। অভ্যাস মতো মাঝরাতে একবার ঘুম ভাঙলো।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। ঘরের ভেতর খুব মিটমিটে হ্যারিকেন জ্বালিয়ে রেখেছিলাম, তারই আবছালোয় অস্পষ্টভাবে ঘরের সব কিছুই দেখা যাচ্ছে। ওপরের দিকে চেয়ে দেখি 2টো চামচিকে ঘরের ভেতর পাক খেয়ে উড়ে বেড়াচ্ছিল। ঘরটা এতদিন কেউ ব্যবহার করেনি, তাই চামচিকেরা দিব্যি আড্ডা করেছে। এখন মানুষ আসার ফলে ওরা উড়ে বেড়াচ্ছে। ভাবলাম কালকেই ওদের তাড়াতে হবে। আমার তখন বেশ পিপাসা লেগেছিল, তাই উঠে হাত বাড়িয়ে ঘড়িটা হাতে নিয়েই অবাক হয়ে গেলাম। ঘড়িটা হালকা, তাতে এক ফোঁটাও জল নেই। আমি মাথার বালিশের কাছেই টর্চ জেলে দেখি ঘড়িটা একেবারে জলশূন্য, খালি। কী হলো ঘটির জল? তাহলে কি আমি ভুল করে খালি ঘড়িটাই তাড়াতাড়ি ঢাকা দিয়ে রেখেছিলাম? কিন্তু তা হবে কেন? শোয়ার ঠিক আগেই মাটির কলসি থেকে 1 ঘটি জল গড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। বেশ স্পষ্ট মনে আছে আমার। তাছাড়া এটা আমার বহুদিনের অভ্যেস। মাথার কাছে জল না নিয়ে শুতেই পারি না। তবে কি এর মধ্যে আরও একবার উঠে জল খেয়েছি? কিন্তু তা নয়, আমি ভর্তি 1 ঘটি জলই রেখেছিলাম। অতটা জল একেবারে খেয়ে শেষ করা তো দূরের কথা, দুবার খেয়েও আমি শেষ করতে পারতাম না। তাহলে অত বড় 1 ঘটি ভর্তি জল কোথায় গেল? ভাবতে লাগলাম এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, কিন্তু ব্যাপারটা যে কি ভেবে কুলকিনারা পেলাম না। মনটা খুব চিন্তান্বিত হয়ে উঠল। এইভাবেই রাতটুকু শেষ হলো। ভোরবেলা কাজের মেয়েটা এলো। সে ঘরদোর পরিষ্কার করা কাজে লেগে গেল। আমি মুখ হাত ধুয়ে বাজারে গেলাম। বাজার করে আসতেই মেয়েটি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লো। আমিও সেই সময় আশেপাশে 2-1জনের সঙ্গে গল্পগুজব শুরু করলাম। দেখতে দেখতে 10টা বেজে গেল। আমি স্নান সেরে ভাত খেয়ে 10টায় অফিস ঘরের দরজায় তালা খুলে চেয়ারে বসলাম। প্রথম দিকে কয়েকজন এলো বটেই, কিন্তু 3টের পর থেকে দেখলাম অফিসে আর কোনো লোকজন আসে না। কিন্তু 5টা পর্যন্ত অফিস খুলে রাখতেই হবে। বেশ প্রায় 4টে নাগাদ পাশের বাড়ির রমাকান্তবাবু অফিস ঘরে ঢুকে বললেন, আর কেন মাস্টারবাবু, এবার ঝাঁপ বন্ধ করে দিন, আর কেউ আসবে না। দুপুরে বড় একটা কেউ আসে না, নিন বন্ধ করে নিন। আসুন বরং ক্যারাম খেলা যাক। চলুন আমার বাড়িতেই চায়ের পর্বটা শেষ করব। এরপর আমি রমাকান্তবাবুর বাড়ির দিকে গেলাম ক্যারাম খেলতে। আবার রাত এলো। আমি বাড়ি ফিরে খাওয়া সেরে ঠিক রাত 10টায় শুয়ে পড়লাম। গ্রামের রাত যেন বেশিই মনে হয় যেন মাঝরাত। চারিদিকে সব নিস্তব্ধ, নিঝুম। আশেপাশে বাড়ি থেকেও কোনো সারা শব্দ নেই। সব যেন বেহুশ হয়ে পড়েছে। আমি বিছানায় আরাম করে শুলাম বটে, কিন্তু চোখে কিছুতেই ঘুম আসতে চাইছিল না। কাল রাতের জলের ঘটির কথাটাই যেন মনের মধ্যে তোলপাড় করছে। ব্যাপারটা ঠিক জানতে না পারলে মনের শান্তিও পাচ্ছিলাম না। আজও শোয়ার সময় মাথার কাছে টেবিলে ভর্তি 1 ঘটি জল রেখেছি। আজ একটা কাঁচের ডিশ ঘটির মুখে চাপা দিয়ে রেখেছি। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। কিছুক্ষণ পরে আবার সেই চামচিকে দুটোকে উঠতে দেখে আমার খুব বিরক্ত লাগলো। উঠে বসলাম, হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিলাম। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 11টা বেজে গেছে। জলে ঘটিটাও দেখলাম, তাতে 1 ঘটি জল ভর্তি আছে। আমি গামছাটা ঝাপটা দিয়ে চামচিকে দুটোকে তাড়িয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম। আর কখন ঘুমিয়ে পড়েছি জানতে পারিনি। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত তখন 2টো বেজেছে। আমি ঘড়িটা নিতে গিয়ে দেখি সেটা হালকা। তাড়াতাড়ি টর্চ জেলে দেখলাম ঘড়িতে 1 ফোঁটাও জল নেই। এরকম আশ্চর্য ঘটনা দেখে বেশ একটু ভয় পেয়ে গেলাম। ঘরের ভেতর থেকে ঘটির জল কোথায় যাচ্ছে? ঘরের ভেতর থেকে আমি দরজায় খিল এঁটে শুই, যেমন খিল দিয়েছিলাম ঠিক তেমনই আছে। বাইরে থেকে তো কেউ আসতে পারে না। খুব ভয় পেয়েছিলাম। রাতটুকু জেগে কাটালাম। সকালে মেয়েটা কাজে এসে চা তৈরি করে দিল। আমি চা খেয়ে গেলাম রমাকান্তবাবুর বাড়িতে। আমাকে থেকে তিনি হেসে বললেন, কি মাস্টারবাবু এত সকালে? তারপর চেয়ারে দুজনে মুখোমুখি বসে আমি বললাম, আমার ঘরে আমার সঙ্গে 2-4 দিন রাত্রে শোবে এমন কেউ একজন কাউকে জোগাড় করে দিতে পারেন? আমার কথা শুনে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কেন বলুন তো? চোর ছেঁচড়া উপদ্রব হচ্ছে নাকি? আমি হেসে বললাম, না, চোর ছেঁচড়া নয়, তো ব্যাপারটা একটু অন্য রকমের। এরপর 2টো রাতের ঘটনা একে একে ওনাকে বললাম। সব শুনে রমাকান্তবাবু বললেন, অনাথ মুখার্জি মৃত্যুর পর ও ঘরে একা আর কেউ কখনো থাকেনি। আমি প্রশ্ন করলাম, ভদ্রলোকের কি অপঘাতে মৃত্যু হয়েছিল? না, অপঘাতে মৃত্যু ঠিক নয়, বলছি শুনুন। তার নিজের বলতে কেউ ছিল না। সে একাই থাকতো বাড়িতে। বউ, ছেলে মেয়ে তার কেউ ছিল না। তিনি অসুখে মারা গেছেন, কিন্তু খুব কষ্ট পেয়ে মারা গেছেন। মারা যাওয়ার সময় তার মুখে একটু জল দেবারও কেউ ছিল না। একটা ছেলেকে তিনি নিজের কাছে রেখেছিলেন বটে। সেদিন সন্ধ্যার পর থেকে অনাথবাবুর অবস্থা বেশ খারাপের দিকে গেল। ছেলেটা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দিতে গেল। ওষুধ নিয়ে ফিরে এসে দেখলো অনাথবাবু মারা গেছেন। মরে সে কাঠ হয়ে গেছে। ওনার মাথার কাছে একটা জলের কলসি ছিল। ওনার মৃতদেহ বিছানা কাছে ছিল না, সেই জলের কলসির কাছেই পড়েছিল। মৃতদেহ দেখে আমাদের মনে হয়েছিল যেন তিনি মারা যাওয়ার সময় জলের আশায় কলসির কাছে গেছিলেন। সম্ভবত তিনি জলের আশাতেই ওই সময় আসেন। ঠিক আছে, আমার কাকার ছেলেকে বলবো, সে রাতে আপনার কাছে থাকবে। তার খুব সাহস, ভয় কাকে বলে সে জানে না। ভূতের কথা শুনে সে নিজেই আপনার কাছে ছুটে আসবে। তার ভূত দেখার খুব ইচ্ছে। ছেলেটির নাম নেপাল।
আমার চেয়ে বয়সে অনেক ছোট। সে খাওয়া দাওয়া সেরে রাত 9টা নাগাদ আপনার কাছে শুতে যাবে। আমি রমাকান্তবাবুর সঙ্গে সব যুক্তি পরামর্শ করে ফিরে এলাম। রাত 9টার সময় নেপাল খেয়ে দিয়ে শুতে এলো। তাকে নিয়ে বাইরের ঘরের বারান্দায় বসে দুজনে রাত 11টা পর্যন্ত গল্প করলাম। তারপর শুতে গেলাম আমরা। টেবিলের ওপর জলে ঘটি রইল, আধার সৃষ্টি হলো। নেপাল বাড়ি থেকে একটা শতরঞ্জি আর বালিশ এনেছিল। আমি ক্যাম্প খাটে আর নেপাল মেঝে শতরঞ্জি পেতে শুয়ে পড়ল। আমি বললাম, এখন আমাদের কথা বলা উচিত হবে না, চুপচাপ থাকা ভালো, না হলে আমাদের আসল উদ্দেশ্য পণ্ড হবে। আমরা চুপচাপ শুয়ে শুয়ে ঘড়িটার দিকে নজর রাখবো, ঘুমিয়ে পড়ো না যেন। নেপাল বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার দৃষ্টি খুব তীক্ষ্ণ, চোখ থেকে কিছুই এড়িয়ে যাবে না। এরপর আমরা নড়াচড়া করে চুপচাপ শুয়ে পড়লাম, জলে ঘড়িটার দিকে নজর রেখে। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। ঘরে আবছা অন্ধকারে হঠাৎ মনে হলো কে যেন দাঁড়িয়ে রয়েছে। দেখতে মানুষের মতো আকার বটে, কিন্তু রক্ত মাংসের মানুষ বলে মনে হলো না, যেন কুয়াশায় আচ্ছন্ন একটা মানুষ। বুকটা কেঁপে উঠল আমার, শিরদাঁড়ার ভেতরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি আস্তে আস্তে নেপালের পিঠে একটু খোঁচা দিলাম। নেপালও আমার গায়ে একটা চিমটি কাটলো। বুঝতে পারলাম সেও ব্যাপারটা দেখেছে। প্রথমে সে ছায়ামূর্তিটাকে দেখলাম ঘরের একটা কোণে। সেখান থেকে সে ধীরে ধীরে এগিয়ে এলো টেবিলের কাছে। মূর্তিটি যতই টেবিলের দিকে এগিয়ে আসতে লাগলো, ততই ক্রমে ক্রমে সে ছায়ামূর্তিটা রক্ত মাংসের মূর্তি ধারণ করলো। তাহলে এই কি অনাথ মুখার্জি? ঠিক সেই সময় নেপাল প্রশ্ন করলো, ওখানে কে আপনি? অনাথ কাকা? মূর্তিটা ঘাড় ফিরিয়ে তাকালো আমাদের দিকে, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। নেপাল বলে উঠল, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি অনাথ কাকা, আপনি তো অনেক দিন হলো মারা গেছেন। মূর্তিটি তবুও কোনো উত্তর দিল না। নেপাল বলল, বলুন অনাথ কাকা, আপনি মারা গিয়েও রোজ রোজ কেন এখানে আসেন? আমি বললাম, রতন চৌধুরীর ছেলে নেপাল চৌধুরী। মূর্তিটি এবার গম্ভীর কণ্ঠে বলল, ও তুমি নেপাল? হ্যাঁ, আমি নেপাল। এবার আপনার কথা বলুন, আপনি তো মারা গেছেন, আপনি এখন অপার্থিব। পৃথিবীর মানুষের সঙ্গে আপনার তো আর কোনো রকম যোগাযোগ থাকার কথা নয়, তবে আপনি কেন রোজ রোজ এখানে আসছেন? এবার খুব ক্ষীণ কণ্ঠে অনাথ মুখার্জি প্রেতাত্মা শুধু বলল, বড় পিপাসা বাবা, বড় পিপাসা, না আমি আর আসবো না। বলতে বলতে সেই ছায়ামূর্তিটা যেন কুয়াশাচ্ছন্ন হয়ে গেল আর ধীরে ধীরে মিলিয়ে গেল। নেপাল সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফিয়ে উঠে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে বলল, দাদা সব শুনলেন তো? হ্যাঁ শুনলাম। বুকে পিপাসা নিয়ে মারা গেছেন তো, তাই মারা গিয়েও সেই পিপাসা এখনও বুক জুড়ে আছে। আমার মনে হচ্ছে নেপাল, অনাথবাবুর সাদ্রশান্তি বেশ ভালোভাবে হয়নি। নিশ্চয়ই কোনো ভালো রকম ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। সেই জন্যই ওনার অতৃপ্ত আত্মা এখনও বুক ভরা পিপাসা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারই ঘরের ভেতর। আমার মনে হয় ভালো পণ্ডিত ব্রাহ্মণ ডেকে এনে ওনার এই কাজটা ভালোভাবে আর একবার করিয়ে নেওয়া দরকার। খরচ যা পড়বে সবার কাছ থেকে চাঁদা তুলে জোগাড় করতে হবে। আমি সাধ্যমতো চাঁদা দেবো। আমার মনে হয় তাহলে ওনার আত্মার শান্তি হবে। পরে সেই রকমই ব্যবস্থা করা হয়েছিল এবং সত্যি দেখা গেল সেই উপদ্রব একদম বন্ধ হয়ে গেছে তার কিছুদিন পরেই।